জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এবারে এনসিপির খুলনা বিভাগীয় প্রধান মোতালেব গুলিবিদ্ধ। আরও থাকছে তারা মধ্যযুগীয় কায়দায় পুড়িয়ে মারতে চেয়েছে দাবি নুরুল কবিরের। এদিকে ঢাকা 10 আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন আসিফ মাহমুদ। আরও থাকছে বেগম খালেদা জিয়া চিকিৎসা নিতে পারছেন বলে মন্তব্য জাহিদের। এদিকে খালাস চেয়ে সাবেক আইজিপি মামুনের আপিল। সব শেষে জানিয়ে দিব প্রথম আলোতে হামলার ঘটনায় অজ্ঞাতনামা 500 জনকে আসামি করে মামলা। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। এনসিপির খুলনা বিভাগীয় প্রধান মোতালেব গুলিবিদ্ধ। জাতীয় নাগরিক পার্টির খুলনা বিভাগীয় প্রধান এবং এনসিপি শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠন মোতালেব শিকদার গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার বেলা 11:45 দিকে দুর্বৃত্তরা তার মাথা লক্ষ্য করে গুলি চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোনাডাঙ্গা মডেল থানার তদন্ত কর্মকর্তা অনিমেষ মণ্ডল বলেন, মোতালেব নামে এক ব্যক্তিকে দুর্বৃত্তরা গুলি করলে উপস্থিতি জনতা তাকে উদ্ধার করে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসকদের পরামর্শে তারা মাথার সিটি স্ক্যানের জন্য শেখপাড়া সিটি ইমেজিং সেন্টারে নেওয়া হয়। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করছে। হামলার কারণ ও জড়িতদের শনাক্তে কাজ চলছে। তারা মধ্যযুগীয় কায়দায় পুড়িয়ে মারতে চেয়েছে বলছে নুরুল কবির। দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে সংঘটিত হামলাকে মধ্যযুগীয় কায়দায় বর্বরতা হিসেবে আখ্যা দিয়েছেন সংবাদপত্র সম্পাদকের সংগঠন সম্পাদক পরিষদের নির্বাহী কমিটির সভাপতি ও দৈনিক নিউ এর সম্পাদক নুরুল কবির। তিনি বলেন, এ ধরনের হামলা শুধু সংবাদ মাধ্যম নয়, পুরো সমাজ ও গণতান্ত্রিক ব্যবস্থার জন্য ভয়ঙ্কর বার্তা বহন করে। সোমবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত প্রতিবাদ সভায় এসব কথা বলেন নুরুল কবির। দেশে চলমান মব ভায়োলেন্সের প্রতিবাদে সম্পাদক পরিষদ ও নিউজ পেপার অনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ যৌথভাবে এ সভার আয়োজন করে। সভায় সূচনা বক্তব্যে নুরুল কবির বলেন, হামলাকারীরা মধ্যযুগীয় কায়দায় পুড়িয়ে মারতে চেয়েছে। যখন অফিসে সবাই কাজ করছে তখন চারপাশ থেকে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। দমকল বাহিনী আসার সুযোগ বন্ধ করে দেওয়ার মধ্যে দিয়ে গোষ্ঠীটি চেয়েছে মধ্যযুগীয় কায়দায় আগুন চারপাশ থেকে লাগিয়ে যাদের সঙ্গে তাদের মতান্তর তাদের পুড়িয়ে মারতে। তিনি আরও বলেন, পৃথিবীর কোনো সমাজ যদি এ ধরনের ঘটনা সহ্য করে, যদি এর বিরুদ্ধে মাথা উঁচু করে না দাঁড়ায়, তাহলে শুধু কিছু সংগঠন নয়, পুরো সমাজ ব্যবস্থা ধ্বংসের দিকে যাবে। সমাজের উন্নতির সব সম্ভাবনায় রুদ্ধ হয়ে পড়বে। প্রতিবাদ সভায় বক্তব্য দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আমরা সারা জীবন সংগ্রাম করছি একটি স্বাধীন, সার্বভৌম ও গণতান্ত্রিক বাংলাদেশের জন্য। আজ যে বাংলাদেশ আমরা দেখেছি, সেই স্বপ্ন আমি কোনোদিন দেখিনি। আজ আঘাত এসেছে শুধু ডেইলি স্টার ও প্রথম আলোর উপর নয়, আঘাত এসেছে গণতন্ত্রের উপর। স্বাধীনভাবে চিন্তা করার অধিকার, কথা বলার অধিকার আবারও আক্রান্ত হয়েছে। ঢাকা 10 আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন আসিফ মাহমুদ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 10 আসনে নির্বাচন করতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আজ বেলা 11:40 তিনি ধানমন্ডি থানা নির্বাচন অফিস থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। গত 10 ডিসেম্বর সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে থাকা 2 ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলম পদত্যাগ করেন। এদিকে ঢাকা 10 আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলটির নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম। জাতীয় নাগরিক পার্টি এখন পর্যন্ত এই আসনে প্রার্থী ঘোষণা করেনি। অন্যদিকে এই আসনে জামায়াতের প্রার্থী সুপ্রিম কোর্টের আইনজীবী জসিমউদ্দিন সরকার। তিনি জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ ছেড়ে দেওয়া আসিফ ও মাহফুজ কোন দলে যোগ দিচ্ছেন তা নিয়ে নানা গুঞ্জন ছিল। গুরুত্বপূর্ণ পদ নিয়ে এনসিপিতে যোগ দেবেন, গণ অধিকার পরিষদে যোগ দিয়ে বিএনপি জোটের প্রার্থী হবেন। আসিফকে নিয়ে রাজনৈতিক অঙ্গনে এমন নানা গুঞ্জন থাকলেও গত 12 ডিসেম্বরে তিনি জানান, কোনো দল থেকে নয়, এই নির্বাচনে স্বতন্ত্র হয়ে লড়বেন তিনি। খালেদা জিয়া চিকিৎসা নিতে পারছেন জানালো ডাক্তার জাহিদ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এ এম জাহিদ হোসেন।
তিনি বলেছেন উনার অবস্থা স্থিতিশীল আছে। উনি এখন পর্যন্ত চিকিৎসকদের পরামর্শ মোতাবেক যে চিকিৎসা উনাকে দেওয়া হচ্ছে সেই চিকিৎসা উনি ঠিকমতো গ্রহণ করতে পারছেন। উনার শারীরিক অবস্থা গত কয়েকদিন পূর্বেও যে অবস্থায় ছিল আলহামদুলিল্লাহ উনি সেটি মেনটেন করতে পারছেন। বৃহস্পতিবার দুপুরে এভারকেয়ার হাসপাতালের সামনে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি একথা বলেন। গত 23 নভেম্বর বেগম খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। এর 3 দিন পর তার ফুসফুসের সংক্রমণ হলে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে নিয়ে তাকে চিকিৎসা দিচ্ছে অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার নেতৃত্বাধীন মেডিকেল বোর্ড। খালাস চেয়ে সাবেক আইজিপি মামুনের আপিল। জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় 5 বছরের সাজা থেকে খালাস চেয়ে আপিল করছেন রাজসাক্ষী পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাল মামুন। সোমবার সুপ্রিম কোর্টের এক সূত্র জানায় গত 17 ডিসেম্বর এ আপিল করা হয়েছে। 2024 সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে মৃত্যুদণ্ড এবং রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুলাল মামুনকে 5 বছরের কারাদণ্ড দেন। গত 17 নভেম্বর বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল ওই রায় ঘোষণা করেন। এই রায়ে দণ্ডের সঙ্গে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি শহীদদের পরিবার এবং আহতদেরও যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও অপর অভিযোগে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়। তবে এই আমৃত্যু কারাদণ্ডের বিরুদ্ধে গত 15 ডিসেম্বর আপিল করছে প্রসিকিউশন। ওই দিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম সাংবাদিকদেরকে জানান গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানকে 2টি সাজা দেওয়া হয়, একটি আমৃত্যু কারাদণ্ড আর একটি মৃত্যুদণ্ড। আমরা আমৃত্যু কারাদণ্ড বাড়িয়ে 2 জনের মৃত্যুদণ্ড চেয়ে আপিল করেছি। আপিলে আমরা মোট 8টি যুক্তি দিয়েছি। প্রথম আলোতে হামলার ঘটনায় অজ্ঞাতনামা 500 জনকে আসামি করে মামলা। জাতীয় দৈনিক প্রথম আলো কার্যালয়ে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় 400 থেকে 500 জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করা হয়েছে। রোববার দিবাগত রাত 12:10 দিকে এই মামলা করা হয় বলে প্রথম আলোর পক্ষ থেকে জানানো হয়েছে। সন্ত্রাস বিরোধী আইন, বিশেষ ক্ষমতা আইন ও সাইবার সুরক্ষা অধ্যাদেশে এ মামলা দায়ের করা হয়েছে। তার আগে গত বৃহস্পতিবার দিবাগত রাতে সন্ত্রাসী আক্রমণের শিকার হয় রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলোর কার্যালয়। হামলাকারীরা ভাঙচুর, লুটপাটের পর আগুন দিয়ে পুড়িয়ে দেয় প্রথম আলো কার্যালয়। মামলায় অভিযোগে বলা হয়েছে মামলার দাঙ্গা সৃষ্টি করে অবৈধভাবে কার্যালয়ে ঢুকে লুটপাট, ক্ষতি করা, হত্যার উদ্দেশ্যে অগ্নিসংযোগ, ভয় দেখানো, অপরাধের প্রমাণ নষ্ট করা। মামলায় প্রথম আলো পত্রিকার প্রকাশনা বন্ধ ও অফিসের কাজে বাধা দিতে, অগ্নিসংযোগ ও ভাঙচুর, অনলাইনে অপরাধমূলক কর্মকাণ্ডের নির্দেশনা দেওয়া এবং অন্তর্ঘাতমূলক কাজের অভিযোগ আনা হয়েছে। হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের সময় শুধু লুটপাট করা সম্পদের মূল্য 2,50,00,000 টাকা বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। এজাহারে প্রথম আলো আরও জানিয়েছে সব মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ 32 কোটি টাকা। মামলার এজাহারে আরও বলা হয়েছে গত বৃহস্পতিবার রাত 11:15টার দিকে 20 থেকে 30 জন অজ্ঞাতনামা দুষ্কৃতী দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা, ধার্য পদার্থ নিয়ে মিছিল করে কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ের সামনে এসে হামলার চেষ্টা চালায়। পুলিশ বাধা দিলে তারা বেআইনিভাবে প্রথম আলো কার্যালয়ের সামনে সমবেত হয়ে উত্তেজনা সৃষ্টিকারী স্লোগান দেয়। বিভিন্ন জায়গায় ফোন করে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে তারা লোক জড়ো করে প্রথম আলোতে হামলার জন্য উস্কানিমূলক পোস্ট দিতে থাকে। এজাহারে আরও বলা হয় ঢাকার বিভিন্ন জায়গা থেকে 400 থেকে 500 জন দুষ্কৃতকারী প্রথম আলো কার্যালয়ের সামনে জড়ো হয়। রাত 12:50 দিকে তারা প্রথম আলো কার্যালয়ের ফটকের কাজ ও শাটার ভেঙে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে। তারা ভবনের সামনের কাজ ভেঙে আসবাবপত্র, মালপত্র, নথিপত্র নিচে ফেলে আগুন ধরিয়ে দেয়। বিভিন্ন তলার 150 কম্পিউটার, ল্যাপটপ, বৈদ্যুতিক সরঞ্জাম, লকারে রাখা টাকা, প্রথম আলো প্রকাশের বইপত্র লুট করে নিয়ে যায় দুষ্কৃতকারীরা। তারা ভবনের অগ্নি নির্বাপন ব্যবস্থা নষ্ট করে ফেলে, সাক্ষ্য প্রমাণ নষ্ট করতে সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলে। তারা ফায়ার সার্ভিসকেও আগুন নেভানোর কাজে বাধা দেয়। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে জাতীয় দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার এবং সাংস্কৃতিক সংগঠন ছায়ানট ও উদীচীর কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় এখন পর্যন্ত 31 জনকে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে 9 জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।